আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা এসিআই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শাহিদ হায়দার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভিজিটিং কনসালটেন্ট, রাভা হেলথ। আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো বিষয় সম্বন্ধে আলোকপাত করি, আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কে আমরা সামনে এনে থাকি। তেমনি আজকে একটি অত্যন্ত জরুরি বিষয়, যেটাকে অ্যাকিউট ইমার্জেন্সি হিসেবে আখ্যায়িত করি আমরা, হার্ট অ্যাটাক এবং তাৎক্ষণিক পরিচর্যা। প্রিয় দর্শক, হার্টের যে কোনো রোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক হলে কি করতে হবে, কি করণীয়, কোথায় আমরা যাব, এই সম্বন্ধেই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত হয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এনআইসিভিডি, ডক্টর বুলবুল কবির। আসসালামু আলাইকুম। ডক্টর বুলবুল, তোমাকে স্বাগতম আমাদের স্বাস্থ্য সুরক্ষা এসিআই এর নিয়মিত আয়োজনে। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ স্যার আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডাকার জন্য। আমি রিয়েলি অনার্ড স্যার। প্রথমেই একটু বলি, আমরা আসলে হার্ট অ্যাটাক এবং তাৎক্ষণিক পরিচর্যা নিয়ে কথা বলবো। এর গুরুত্ব অনুধাবন করেই আজকে তোমাকে ডাকা। তুমি যদি নিজের মুখে বলতে, তুমি বর্তমানে কোথায় আছো, কি হিসেবে আছো কর্মরত, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে। স্যার আমি ডক্টর মোহাম্মদ বুলবুল কবির, আমি এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিবিডি ঢাকাতে কর্মরত আছি। আমি প্রায় এখানে 12 বছরের উপরে এই দায়িত্বে আছি স্যার। করছো তুমি তাৎক্ষণিকভাবে, তোমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। ইমার্জেন্সি নামেই বলে দিচ্ছে যে হঠাৎ করে আসা কোনো অসুখ বা রোগ, এবং যদি হার্ট অ্যাটাকের মতো রোগ হয় তাহলে তো কথাই নেই। তুমি কি ধরনের রোগী আসলে ডিল করছো এখানে? স্যার আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কাজ করি। এখানকার সব পেশেন্টই মূলত হার্টের পেশেন্ট। আমি এমার্জেন্সিতে কাজ করি এবং অ্যাকিউট বলতে যে কথাটা বোঝায়, আসলে এখানে না আসলে ওটা বোঝা যায় না যে হোয়াট ইজ অ্যাকিউট। আরো অনেকগুলো অ্যাকিউট কেস হয়, যেমন অ্যাকিউট অ্যাবডোমেন, কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক যেটা অ্যাকিউট এমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা যেটা বলি, এটা ডিফারেন্ট থিং। এটা আসলে একটা জীবন মৃত্যুর সমস্যা। এখানে যে সমস্ত পেশেন্ট গুলো আসে তারা যতটা না মৃত্যু ভয় থাকে, তার আত্মীয় স্বজনরা আরো বেশি অস্থির থাকে। সুতরাং মানে ওইভাবে প্রিপারেশন নিয়ে, মানসিক শারীরিক ওইভাবে প্রিপারেশন নিয়েই বসতে হয় যখন আমরা কাজ করি। কারণ একটা পেশেন্ট অনেক দূর থেকে আসে, সমস্ত রুগী যে ঢাকা ঢাকা থেকে আসে তা না, ঢাকার বাইরের থেকে আসে। আমি তো আসি এখানে অনেক দিন, তো মানে আমার হিসাবে আমি খেয়াল করছি, মানে যদি ডেটা নিতে চান আমি বলবো এই জিনিসটা আমি অনেকবার বলার চেষ্টা করছি যে কেউ যদি ডাটা নিতে চায় আমার কাছে, তাহলে আমি বোধহয় সবচেয়ে বেশি ভালো ডাটা দিতে পারবো। আমাদের এনএসসিবিডিতে যদি 100 জন পেশেন্ট আসে, আমার হিসাব মতে, মানে আমি যেটা খেয়াল করছি যে প্রায় 85-90% পেশেন্ট আসে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এই জোনটা থেকে। বাকি 20% অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে। এবং ম্যাক্সিমাম পেশেন্ট যারা আসে তারা ডায়াগনোজড হয়ে আসে, চেস্ট পেইন নিয়েই আসে। অনেকে চেস্ট পেইন কিছুটা সাবসাইড হয়ে যায়, আর অনেকে সিভিয়ার পেইন নিয়ে আসে। পেশেন্ট গুলো আসার পরে আমরা প্রথম যে কাজটা করি, মানে খুব দ্রুত করতে হয় আমাদের কাজগুলো। অনেকের ফার্দার ইসিজি আরো একটা করার সময়ও থাকে না, খুব দ্রুত আমাদের সমস্ত সেটআপই থাকে এনআইসিবিডিতে। মানে উইদিন সেকেন্ড যত প্রকার এমার্জেন্সি থাকুক না, যত কঠিন এমার্জেন্সি থাকুক, ফেস করার মতো সমস্ত জনবল, ডাক্তার, প্রফেসর, কনসালটেন্ট, ল্যাব টেকনিশিয়ান। মানে সবচেয়ে আনন্দের বিষয় যে একটা সরকারি হাসপাতাল যেখানে 24 ঘন্টা সমস্ত প্রকার পরীক্ষা হয়, কোনো প্রকার ডিলে ছাড়াই। 24 ঘন্টা সমস্ত পরীক্ষা, কার্ডিয়াক যে পরীক্ষাগুলো দরকার, ইসিজি, ইকো, আমরা সবচেয়ে দ্রুত যে আমি কাজগুলো করতে আসবো হয়। তোমার এখানে, আমি আসবো। ইসিজি করছো, ভালো কথা। তো তোমার এখানে যখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সে করে তাড়াহুড়ো করে পেশেন্ট আসছে,
তুমি আসলে ওই জায়গাটায় কিভাবে রিসিভ করছো? মানে পেশেন্ট কি শ্বাসকষ্ট নিয়ে আসছে, না তীব্র বুকে ব্যথা নিয়ে আসছে? রোগীর হিস্ট্রি শুনো, নাকি রোগীর অ্যাটেন্ডেন্সের থেকে শুনতে হয়? কি অবস্থায় তোমরা রিসিভ করো রোগীগুলাকে? এখানে দুই ধরনের পেশেন্টই আসে। চেস্ট পেইন নিয়ে আসে যে পেশেন্ট গুলো অ্যাকিউট থাকে, অ্যাকিউট এমআই যেটাকে বলি আমরা, অ্যাকিউট মাইক্রোরিয়াল ইনফেকশন। আর কিছু পেশেন্ট থাকে কমপ্লিকেটেড, যে পেশেন্ট গুলো অর্থনৈতিক কারণ হোক, যে কোনো কারণে হোক, এনজিওগ্রাম করা অথবা রিং পরানো সম্ভব হয়নি, এরা আস্তে 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 অনেক পেশেন্ট আসে যারা আহ, কিছুদিন ভালো হওয়ার পর ওষুধ খাওয়ার পরে ওষুধ বন্ধ করে দেয়। এই পেশেন্ট গুলো হার্ট ফেলিওর ডেভেলপ করে, এবং এই ক্রনিক কেস গুলো আমাদের এখানে প্রচুর। এটা আইসিএম একটা শব্দ আছে, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, যে ওই হার্ট একটা পর্যায়ের কাজ করতে পারে না, সেক্ষেত্রে তাদের ইজেকশন ফ্র্যাকশন, যেটা পাম্পিং ক্যাপাসিটি, ওটা অনেক কমে যায়, 35-40 এরকম। এরা এরা প্রেজেন্ট করে হচ্ছে, এই ধরনের পেশেন্ট প্রেজেন্ট করে শ্বাসকষ্ট নিয়েই প্রেজেন্ট করে। চেস্ট পেইন এদের কাছে মুখ্য না, কিন্তু মাইক্রোরিয়াল ইনফেকশন যেগুলো অ্যাকিউট, অ্যাকিউট মাইক্রোরিয়াল ইনফেকশন, আনস্টেবল এনজিনা হোক, অ্যাকিউট করোনারি সিন্ড্রোম, আমরা ভিন্ন ভিন্ন ভাষা ইউজ করি মানে আমাদের ইয়েতে, কিন্তু মানে সবার সুবিধার্থে বোঝার জন্য, যে হার্ট অ্যাটাক যেটা বলা হয়, হার্ট অ্যাটাক, এটা চেস্ট পেইন নিয়েই প্রেজেন্ট করে। আর কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সাধারণত চেস্ট পেইনটা কম থাকে, কিন্তু ওই যে চেস্ট টাইটনেস, যেটা চেস্ট হ্যাভিনেস, চেস্ট টাইটনেস, শর্টনেস অফ ব্রেথ, সবগুলোই থাকে। বিশেষ করে ওনারা কমপ্লেইন করে চেস্ট ডিসকমফোর্ট, অনেক সময় শুধুমাত্র চেস্ট ডিসকমফোর্টের জন্য অনেকে চলে আসে, পরে ওদের এনজাইম টেস্ট কিংবা ইসিজি করে দেখা যায় যে না, হার্টের সমস্যা আছে। আচ্ছা, আমি সাধারণ দর্শকদের জন্য, মানে আমরা যারা ডাক্তার তারা তো আমরা আমাদের টার্মিনোলজি গুলো আমরা জি বুঝি, জি স্যার। জানি, কিন্তু এই যে হার্ট অ্যাটাক, খুব সহজ একটা কথা, হার্ট অ্যাটাক এটাই কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এটাই ইসকিমিয়া? একটু যদি দর্শকদের জন্য, যে হার্ট অ্যাটাক মানে অনেকে স্ট্রোক হয়ে গেছে, সেও বলছে আমার রোগী হার্ট অ্যাটাক করছে, স্যার একটু এটা সাধারণ এটা দর্শকদের জন্য তুমি একটু গুছিয়ে যদি বলতে। সেটা চমৎকার কোশ্চেন স্যার। এটা শুধু স্যার টার্মিনোলজি ডাক্তাররা না স্যার, সাধারণ পাবলিকের চেয়ে ডাক্তাররা অনেক বেশি ভুল করে স্যার। আমরা যারা পেরিফেরিতে কাজ করে তারা অনেকেই কোনো কিছু না দেখেই পাঠায় দেয়, চেস্ট পেইন দেখেই পাঠায় দেয়। এটা অনেক ক্ষেত্রে হয় স্যার, যে একটা পেশেন্ট লক্ষ্মীপুর থেকে আসতেছে, অ্যাবডোমিনাল পেইন আছে, তার পেপটিক আলসার ডিজিজ, তারে পাঠিয়ে দিল এনআইসিভিডি তে। এটা হয়, অনেক ক্ষেত্রে হয় স্যার। আপনার কোশ্চেনটা সবচেয়ে সুন্দর কোশ্চেন, মানে আমার এই 13 বছরের এনআইসিভিডি জীবনে আমার এই প্রশ্নের উত্তরটা দিতে ইচ্ছে হয়েছে স্যার। খুব সুন্দর একটা কোশ্চেন। চেস্ট পেইন অনেকগুলো কারণে হতে পারে, আমরা অনেকগুলো টার্মিনোলজি ইউজ করি, যেমন স্টেবল এনজিনা, আনস্টেবল এনজিনা, পিঞ্চ মেটাল এনজিনা, যেটা যে কোনো কিছু নেই, ইসি চেঞ্জ নাই, এনজাইম চেঞ্জ নাই, তারপরে চেস্ট পেইন করতেছে। অনেকের হেভি মিল খাইলো, হেভি গরুর মাংস দিয়ে বিয়ে বাড়িতে খেয়ে আসলো, অনেকেই কোকেইন হিরোইন অ্যাবিউজ যারা করে তাদের কার্ডিয়াক স্পাজম হয়, আর্টারি স্পাজম হয়, ওদেরও চেস্ট পেইন থাকে। এই ধরনের পেশেন্ট গুলো ওই হার্ট অ্যাটাক হিসেবেই প্রেজেন্ট করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ট অ্যাটাক যেটা হয়, এটা মানে একটুখানি প্যাথোফিজিওলজি যেটা বলতে হয়, যে হার্টের যে রক্তনালীগুলো, হার্টের নিজস্ব রক্তনালী যেগুলা হার্ট মাসেলকে সাপ্লাই দেয়, এই ধরনের রক্তনালীর কোনো জায়গায় যদি অক্লুশন হয়, বা কোনো হার্টের রক্তনালীতে চলাচলে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে ওই রক্তনালীটা যে অঞ্চলটুকুতে রক্ত সাপ্লাই দেয়, ওইখানে রক্ত সাপ্লাই ব্যাহত হয়, যার ফলে ওইখানকার অক্সিজেন কনজাম্পশন কমে যায়, অক্সিজেনের সরবরাহ কমে যায়, যার ফলে ওই অঞ্চলগুলোতে লোকালাইজড এরিয়াতে পেইন হয়, যেটা পরে আস্তে 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 যদি আনডায়াগনোস থাকে, কিংবা অনেক ক্ষেত্রে নেগলেক্টেড হয়, যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খায় 2-3 দিন, অথচ দেখা যায় যে তার হার্ট অ্যাটাক হয়ে বসে আছে। এরকম পেশেন্ট অনেক আসে। তো আমার যেটা মত, যে গ্যাস্ট্রিকের ব্যথা হোক আর ইয়ে যেটাই হোক, যে যদি কেউ বুকে ব্যথা অনুভব করে, আর যদি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তার ভিতরে, আমরা ম্যাক্সিমাম স্মোকার, প্রচুর স্মোকার আছে, তারপরে ডায়েটের ব্যাপারে আমরা কেউ খুব বেশি কনসার্ন না, এবং আমাদের যে আর্থসামাজিক অবস্থা, এখন যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, অনেক দিকগুলো বিবেচনা করলে, যে অনেকে মানসিকভাবে প্রচন্ড ডিপ্রেস থাকে, এর জন্য অনেকেরই হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক না হইলে ওই যে পিঞ্চ মেটাল অ্যাঞ্জিনা, যেটা যে কার্ডিয়াক স্পাজম হচ্ছে, অনেক কারণ হইতে পারে।
তো এই তো পেশেন্ট তুমি গুলোর আমার মনে হয় তাৎক্ষণিকভাবে কি করছো, মানে কি ট্রিটমেন্টটা দিচ্ছ তোমরা? এই তাৎক্ষণিক রোগীগুলোকে তো আলটিমেটলি ইমার্জেন্সিতে স্টেবল করে তোমরা তো ইনডোরে পাঠাইতে হবে। মানে তোমার সিসিইউ তে জায়গা দিতে হবে, কিংবা কার্ডিওলজি ডিপার্টমেন্টে জায়গা দিতে হবে, কিংবা আইসিইউ কি লাগতে পারে এই সময়? দুটো স্যার এখানে একটা জিনিস আমরা মানে আমাদের এইখানকার ইয়েতে এনআইসিভিটি প্রসপেক্টে আইসিইউটা স্যার আমরা ইউজ করি, এই টার্মটা ইউজ করি সার্জারির ক্ষেত্রে, কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে আইসিইউ শব্দটা আমরা ওইখানে, আইসিইউটা সার্জারির জন্য শুধুমাত্র ডেডিকেটেড। আর আমরা যেটা ইউজ করি মেডিসিনে যারা আমরা প্র্যাকটিস করি তাদের হচ্ছে সিসি করোনারি কেয়ার ইউনিট। আমাদের দুইটা করোনারি কেয়ার ইউনিট আছে, করোনারি কেয়ার ইউনিট 1 সিসি 1 সিসিউ 2 বলি, আর একটা হচ্ছে পোস্ট সিসিইউ, যেটা একটু সেটেলড পেশেন্ট যেগুলা সিসিউ 1 সিসিউ 2 থেকে যে পেশেন্ট গুলো সেটেল করা সম্ভব হয় সেগুলো পোস্ট সিসিউতে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেটআপ। আর ওয়ার্ড আছে আমাদের। রিসিভ করার পরে কতক্ষণ, তোমরা পেশেন্ট রিসিভ করার পরে কতক্ষণের মধ্যে মনে করতে পারো যে এই রোগীটাকে এখন আমি ভিতরে পাঠাবো, ইনডোরে পাঠাবো? মানে স্টেবলটা কতক্ষণ তোমরা অবজারভেশনে রাখো? তো ওই সময়টা তোমরা কি করছো রোগীর জন্য? স্যার আমরা পেশেন্টের সিমটম একটা বিশাল ফ্যাক্টর, যে অনেক সময় ইসিজি চেঞ্জ থাকলো না, কিন্তু সিভিয়ার চেস্ট পেইন, সিভিয়ার সোয়েটিং, পালস রেট হাই, প্রেশার কম, এই পেশেন্ট গুলো আমরা কখনো ডিলে করি না স্যার, কোনো অবস্থাতেই ডিলে করার কোনো সুযোগ নাই। যেগুলো ডায়াগনোসড কেস, যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে হার্ট অ্যাটাক হয়েছে, ওরা নারায়ণগঞ্জ থেকে কিংবা মুন্সিগঞ্জ থেকে 1.5 ঘন্টা আগে চলে আসছে, 6 ঘন্টার ভিতর চলে আসলেও আমরা সঙ্গে সঙ্গে সিসি 1 সিসি 2 তে ওগুলো শিফট করা হয়। আমাদের এখানে মানে বাংলাদেশে একমাত্র সরকারি হাসপাতালের ভিতর, এটা তো তার মানে টার্সিয়ারি লেভেলের একটা হসপিটাল। এখানে আমরা যত দ্রুত সম্ভব, যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তাহলে স্যার যেটা বলতেছিলেন আগে যে প্রাইমারি পিসিআর সুযোগ সুবিধা আছে কিনা, তো এটা আর একটা ব্যবস্থা। সেটা হচ্ছে আমরা স্টেপ্টোকাইনেজ দিয়ে যত দ্রুত সম্ভব, স্টেপ্টোকাইনেজ যে পেশেন্ট গুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, যদি এজ ঠিক থাকে, যদি প্রেশার ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে স্টেপ্টোকাইনেজ দিলে খুব দ্রুত উইদিন 2 আওয়ার্স মানে একটা পেশেন্ট সেটেল হয়ে যাওয়া সম্ভব। আর তা না হলে যেগুলো আরো একটু দেরিতে আসে, 24 ঘন্টার পরে আসে, সেগুলো আমরা যে লো মলিকুলার ওয়েট হেপারিন বলে ক্লেকজ্যান আর মরফিন, প্যাথিডিন, ন্যালবান ইঞ্জেকশন গুলো দিয়ে সেটেল করা সম্ভব হয়। এটা যদি সন্ধ্যার পরে কিংবা রাত্রে 2টা 3টা 4টার দিকে আসে, এরপরে আমাদের সেট আপের ভিতর সিসি 1 2 তে কার্ডিওলজিস্ট থাকে, মানে ডিগ্রিওয়ালা কার্ডিওলজিস্ট, এর ভিতরে কনসালটেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের আছে, আর অন কলে প্রফেসর, ইভেন আমাদের ডিরেক্টর স্যার পর্যন্ত সবসময় রেডি আছে, কল দিলে কেউ কখনোই না করে না। আর অ্যাকিউট এমআর সাথে মানে এই যে মাইক্রোডিয়াল ইনফ্রাকশন যেটা বলে, হার্ট অ্যাটাকের সাথে আরেকটা ইয়ে আসে, যেটা একটু মাঝে মাঝে পেশেন্টের লোকজনের বোঝাইতে একটু কষ্ট হয়, যে কমপ্লিট হার্ট ব্লক। ব্লক মানে ওরা ধরে নেয় যে আর্টারি ব্লক হয়ে গেছে, তাহলে যেটা আমরা বলি যে, তখন ওরা জিজ্ঞেস করে যে কত পার্সেন্ট ব্লক, 65 না 70 না 30, অনেকে জানে টার্মস গুলো, কিন্তু কমপ্লিট হার্ট ব্লক যেটা, এটা একটু আলাদা জিনিস। যে অনেক সময় ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশনে কমপ্লিট হার্ট ব্লক হয়, একটু এজেড পার্সনের অ্যাবভ 60 70 কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়। এগুলোর আসার সাথে সাথেই ইসিজি দেখে বোঝা যায় যে এটা কমপ্লিট হার্ট ব্লক, সঙ্গে সঙ্গে টেম্পোরারি পেসমেকার করার সমস্ত ব্যবস্থা আমাদের এখানে আছে। তো সাথে সাথে টেম্পোরারি পেসমেকার করে ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। তুমি টেম্পোরারি পেসমেকিং এর কথা বলছো, স্যার যে নোডাল ডিলে যেটা, স্যার মানে আমাদের হার্ট রেট কমে যাচ্ছে, পালস রেট কমে যাচ্ছে, পালস রেট, এবং আমরা যদি ইসিজি তে গিয়ে যদি আমরা দেখি যে ফার্স্ট ডিগ্রি ব্লক, সেকেন্ড ডিগ্রি ব্লক, আলটিমেটলি হয়তো বা কমপ্লিট হার্ট ব্লক, তখন আমরা ডিসিশন নিতে পারি যে এটা পেস মেকার রিলেটেড রোগ। তখন আমাকে টেম্পোরারি পেস মেকিং এর দিকেই যেতে হবে। আমরা এনআইসিভিতে কত দ্রুততার সাথে এইসব কমপ্লিট হার্ট ব্লক রোগীর টেম্পোরারি পেসমেকিং করা যায়? টেম্পোরারি পেসমেকিং, এটা সময়টা আমি একেবারে পারফেক্ট বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে একটা পেশেন্ট 1 তলা থেকে 2 তলায় নিয়ে যেতে যেটুকু সময় লাগে, প্লাস 5 মিনিটস, নট মোর দ্যান দ্যাট, এটা কোনোভাবেই মানে এর বাইরে যাবে না। কারণ আমরা যারা এনআইসিইউ তে কাজ করি এমার্জেন্সিতে, তাদের প্রত্যেকেরই শিফটিং ডিউটি, সিসিইউ, পিসিসিইউ, ইনডোর, ইভেন ক্যাথ ল্যাব, সবখানেই কাজ করতে হয়।
এই কাজগুলো না করলে আমি তার মানে ডিগ্রিধারী হই। 24 ঘন্টা, তার মানে এই ফ্যাসিলিটিস গুলো আছে, 24 ঘন্টা ক্যাথল্যাবের ফ্যাসিলিটিস গুলো আছে। আচ্ছা ঠিক আছে। রাউন্ড দ্য ইয়ার, আহ, 24 আওয়ার্স, কোনো কথা আলহামদুলিল্লাহ, মিস হয় তাহলে না। পেশেন্ট গুলা হয়তো বা লাইফ সেভ হচ্ছে। টেম্পোরারি পেসমেকিং করলেই একটা মানুষের পালস রেটটা বাড়ছে, হার্ট রেটটা রিদম ফিরে পাচ্ছে। তারপরে লাইফটা সেভ নিশ্চয়ই হচ্ছে পরে, স্যার, হ্যাঁ তারপর লাইফটা নিশ্চয়ই সেভ পরের দিন, হচ্ছে। নিশ্চয়ই পরে পরের দিন প্রফেসর দেখবেন, দেখার পরে সিদ্ধান্ত দিবেন যে আমরা কখন পার্মানেন্ট পেসমেকিং করব। পার্মানেন্ট পেসমেকার করবো স্যার। পেস মেকার জিনিসটা কি, একটু সহজভাবে দর্শকদের জন্য যদি একটু বলো, পেস মেকার জিনিসটা কি? পেসমেকার স্যার, পেস অফ দ্য হার্টের রিদম কন্ট্রোল করার জন্য জাস্ট একটা মেশিন, যেটা ডিভাইস, এক ধরনের ডিভাইস যেটা হার্টের বাইরে থাকে। এটা এসএ নোড, যেটা সাইনোয়েট্রিয়াল নোড, যে বিটটা তৈরি করে, এই বিটটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয় স্যার। এই কারেন্ট যেটা হার্টের জন্য, যে নিজস্ব কারেন্ট যেটা ইম্পালস যেটা, এটাকে রেগুলার করার জন্য স্যার একটা মেশিন। ধরো সিঙ্গেল চেম্বার, ডুয়েল চেম্বার, এই মুহূর্তে তোমরা কোনটাকে ব্যবহার করছো বেশি এবং কেন করছো? এটা একটু সত্য কথা বলতে গেলে স্যার, যেটা মানে সে আপনি 50 ইয়ার্স ওল্ড আর একটা 80 ইয়ার্স ওল্ড পেশেন্ট আসলো স্যার, যার কাছ থেকে আমরা ধরেন স্যার, আমরা সহজভাবে ধরে নিই যে একটা 50 বছরের লোক আরো 20 বছর বেশি বাঁচবে। সেক্ষেত্রে সাধারণত আর যত বেশি ইমপ্রুভড হয় একটা মেশিন, আমরা সেই চেষ্টাই করি। যেগুলো আরো একটা জিনিস আমরা খেয়াল করি, যে এমআরআই কিংবা সিটি স্ক্যান মেশিন যেগুলো করতে পারে, টলারেট করতে পারে, এই ধরনের মেশিন আমরা যারা বেশি কর্মক্ষম মানুষ, তাদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, ডুয়াল চেম্বার। পেসমেকার বসানোর পরে পেসমেকারের পরিচর্যা, এটার কি কোনো ব্যাপার আছে? ব্যাটারির চার্জ বা ইয়ারলি বা 6 মান্থলি পরীক্ষার কোনো নিয়ম আছে কিনা? এটা অবশ্যই স্যার, এটা প্রথমে 6 মান্থলি আসতে বলা হয়। তারপরে এটা একটা পর্যায়ে, ব্যাটারি সাধারণত এখন ব্যাটারি এক্সপেক্টেন্সি অনেক বেশি, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, এরকম বিভিন্ন ইয়ে থাকে স্যার। এবং ওইভাবেই যারা পেসমেকার সরবরাহ করে, যে সমস্ত কোম্পানিগুলো, এরা ওই দায়িত্বগুলো নেয়, আমাদের মাধ্যমে নেয়। এসে 1 বছর পর পর রেগুলার ইসিজি করে। ইসিজি করে দেখা হয় যে পেসিং ঠিক মতো হচ্ছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা। এবং এটা পেশেন্টও বুঝতে পারে, যে যার পালস তো নিজেই ফিল করতে পারে। তারপরে কিছু কিছু সিমটম আছে, সিনকোপ হচ্ছে কিনা, ভার্টাইগো হচ্ছে কিনা, এটা একটা পেশেন্ট নিজেই বুঝতে পারে। পেসমেকারের লনজিভিটিটা কতদিন? 10-15 ইয়ার্স এরকম থাকে না? এরকম থাকে। তোমরা দৈনন্দিন ইমার্জেন্সিতে কতগুলি রোগীকে ট্রিট করো, মানে কতগুলি রোগী তোমরা পাও? তো এইটা ডিপেন্ড করে হচ্ছে অফিস ডে, আর মানে যে হলিডে গুলো থাকে, অফিসে ডে গুলাতে, যেগুলোতে যেমন আমাদের হলিডে একটা শুধুমাত্র শুক্রবার দিন আউটডোর খোলা থাকে না। শুক্রবারে আউটডোরে যত পেশেন্ট সব এমার্জেন্সিতে চলে আসে। অন্যান্য দিন যেগুলো দিন আউটডোর খোলা থাকে, আউটডোর পার ডে মোর দ্যান 600। আর এমার্জেন্সিতে যে পেশেন্ট গুলো আসে, মানে যেগুলো সবচেয়ে বেশি সিরিয়াস পেশেন্ট, সেগুলো সাধারণত এমার্জেন্সিতে আসে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলোর ভর্তি করতে হয়। পার 24 আওয়ার্সে প্রায় মোর দ্যান 200 পেশেন্ট পার ডে অ্যাডমিশন হয়। আর আউটডোরে প্রতিদিন 500, অ্যাভারেজ 500 পেশেন্ট। এগুলো হচ্ছে ক্রনিক কেস, যেগুলো সেগুলো আছে। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্ট এই রোগটা সাইন সিমটম কি? কার্ডিয়াক অ্যারেস্ট তখন তোমরা কি করো? কার্ডিয়াক রিসাসিটেশন করা আছে। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কোনো কারণে হার্ট হঠাৎ করে তার বন্ধ করে দিল, রিদম, হার্ট বিট আর হচ্ছে না। এটা একটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের একটা মোস্ট কমন কমপ্লিকেশন। তখন আমরা
সাধারণত এগুলো ম্যানেজ করা হয় CC1 এ। এমার্জেন্সিতে যদি কার্ডিয়াক অ্যারেস্ট কোনো পেশেন্ট থাকে সেক্ষেত্রে CPR, প্রাইমারিলি CPR তো আমাদের জন্য সবকিছু রেডি আছে। DC কার্ডিওভার্সন সব ব্যবস্থা এমার্জেন্সিতে আছে। এমার্জেন্সিতে অক্সিজেনের ব্যবস্থা আছে। এমার্জেন্সিতে প্রত্যেকটা বেডের জন্য, এমার্জেন্সিতে 6টা বেড 7টা বেড থাকে, প্রত্যেকটা বেডের জন্য একজন করে সিস্টার আছে। মানে সেট আপটা খুব চমৎকার, কোনো ডিলে হয় না। মানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে কোনো ডিলে নাই। যত পেশেন্টই আসুক, NICBD-তে অন্তত পক্ষে কোনো পেশেন্টকে কখনো বলা হবে না যে অন্য কোথাও চলে যান কিংবা এখানে বেড নাই, আপনি আমরা আপনারা রাখতে পারতেছি না, এই একটা কথা NICBD-তে কখনো বলা যাবে না। আচ্ছা বুলবুল, ঠিক আছে, তুমি খুব আশার কথা শোনালে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে একটা সিল দেওয়াই থাকে, বিছানা খালি নেই। এটা তো সব জায়গায় আছে, PG হাসপাতালও এরকম দেখেছি যে সিল দিয়ে দেয়, মানে আমাদের বেড খালি নেই। তোমার এখানে এত বেড থাকার রহস্যটা কি? না, বেড নাই স্যার। আমাদের সিসিউতে আমাদের মাটিতে পেশেন্ট থাকে স্যার। মাটিতে? সিসিউতে বেড স্যার। ইভেন আপনি যদি দেখেন স্যার, যদি আসেন, আপনি এখনো আসতে পারেন, দেখবেন যে আমাদের সিঁড়িতেও জায়গা নাই। আমাদের সিঁড়িতেও জায়গা নাই। আমাদের প্রফেসরদের রুমের সামনে, তারপর আমরা জুনিয়র কনসালটেন্টরা, অ্যাসোসিয়েট প্রফেসর, স্টাফ প্রফেসর যেখানে বসে, এই রুমগুলোর সামনেও পেশেন্ট আছে স্যার। এত দ্রুত এত ভালো ব্যবস্থা আমার মনে হয় না, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর কোথাও আছে আমি জানি না স্যার। তোমাদের বেড সংখ্যা কত? স্যার 430-40। আর রোগী থাকে কত? ভর্তি রোগী থাকে কত? স্যার স্যার এটা 2500-এর উপরে, এখন 2500-র উপরে স্যার। তো কার্ডিয়াক ইমার্জেন্সি কি 24 ঘন্টাই খোলা আছে? 24 ঘন্টা? 24 ঘন্টা, 24 ঘন্টায় খোলা স্যার। পেডিয়াট্রিক কার্ডিওলজির সুযোগ সুবিধা কতটুকু NICBT-তে? এটা শিশুদের কার্ডিওলজি? পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি। আমি যদি 4টা উইংস ভাগ করি NICBD, মানে আমাদের টারশিয়ারি লেভেলের যে হসপিটালটা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, মানে এই এই হসপিটালটাতে যদি 4টা উইংস আমরা দেখি, একটা হচ্ছে কার্ডিয়াক মেডিসিন, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি আর পেডিয়াট্রিক কার্ডিওলজি। পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিয়াক মেডিসিন, একদম সবগুলোর ইম্পর্টেন্সই সমান স্যার। এটার জন্য আলাদা ইউনিট বলেন, আলাদা ICU, সব ব্যবস্থায় আছে। এবং ভাস্কুলার সার্জারি কথা আমি জানি স্যার, এটা একমাত্র বাংলাদেশে মানে সবচেয়ে আধুনিক। এবং যত ইনজুরির কেস আছে, ভেসেলস ইনজুরি হয়, যত ইনজুরি কেস আসে, সবাই প্রথমে ফেস করে NICBD। যখনই আসুক, যত ক্রিটিক্যাল কেস আসুক, সর্বোচ্চ চেষ্টা করা হয় স্যার এখানে যে ভাস্কুলার সার্জারি। তো পেডিয়াট্রিক কার্ডিওলজির ক্ষেত্রে একই অবস্থা, কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজি স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চা, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউবর্ন। ম্যানেজমেন্টটা একটু একটু কষ্ট হয় আমাদের জন্য। মেইনলি ভালভিউলার হার্ট ডিজিজ বোধহয় থাকে, কনজেনিটাল ভালভিউলার ডিজিজ। তো সেটা তোমরা কি ডায়াগনোস অবস্থায় পাচ্ছ, না তোমরা ডায়াগনোসিস করছো? স্যার তোমরা কি অনেক এই রেফার রোগী পাচ্ছ, না তোমরা তো, এটা তো আর অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে কি আসে ভালভিউলার ডিজিজ গুলি? না, অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আসে না, কিন্তু স্যার প্রেজেন্টেশনটা অ্যাকিউট স্যার। প্রেজেন্টেশনটা অ্যাকিউট থাকে স্যার। শ্বাসকষ্ট নিয়ে আসে বাচ্চার, শ্বাসকষ্ট, বাচ্চা তো চেস্ট পেইন বলতে পারে না স্যার, সায়ানোসিস থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে। এটা মা বাপের জন্য যতটা কষ্টকর, বাচ্চার জন্য কষ্টকর, আমাদের জন্যও স্যার। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউবর্ন গুলো এটা আসে। অনেক ক্ষেত্রে ইকো করা সম্ভব হয় না, ইকো করলে তো সব বোঝা যায়। অনেক স্যার ম্যাক্সিমাম আমরা দেখছি একটা এক্সরে নিয়ে চলে আসে হাতে, যে ওইটা হাড়টা অনেক বড়, এটা দেখেই স্যার অনেকেই বুঝতে পারে যে না, এটা আসলে টফ যেটা বলে টেট্রালজি অফ ফ্যালোস কিংবা অন্যান্য যে কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো আছে, সেগুলো সবাই মোটামুটি একটা ধারণা করতে পারে যে এটা এই প্রেজেন্টেশন নিয়ে আসছে স্যার। তারপরে পরের দিন যত রাত্রে আসুক, যখনই আসুক, ভর্তি করা হয়, অক্সিজেন, নর্মাল অ্যান্টিবায়োটিক, তারপর বাকি যে যে ওষুধগুলো লাগে দিয়ে একটু সেটেল করা হয়। তারপর পরের দিন তো প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবাই থাকে স্যার, সবাই
স্পেশালিস্ট নিতে পারে। ডিজিজ গুলির কারণ সমূহ কি আসলে? কি কি কারণে কার্ডিয়াক ডিজিজ হয়? স্যার, কার্ডিয়াক ডিজিজ আমাদের ফুড হ্যাবিট একটা বিশাল কারণ, আমি যেটা বলবো। আমি প্রথমে স্যার যে এলাকাগুলো, রিজিয়ন গুলো আমি ইয়ে করছিলাম, রিচ ফুড একটা বিশাল ফ্যাক্টর। রিচ ফুড, স্মোকিং, লাইফস্টাইল, এগুলোই। আমরা সবাই তো স্যার রিচ ফুড খাইতে অভ্যস্ত, গরুর গোশ, খাসির গোশ, আর যেটা বলে সহজ ভাষা। স্মোকার তো আমরা সবাই, অনেক অ্যালকোহলিক আছে। তারপর অনেক পেশেন্ট আসে স্যার, আমি ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলরা তো সবাই অ্যালকোহলিক কিংবা স্মোকার না, ফিমেল পেশেন্ট তো প্রচুর আমাদের। আমাদের ফিমেল পেশেন্ট প্রচুর। আর ভালভুলার কেস যেগুলা অ্যাডাল্ট ভালভুলার কেস, যেমন মাইটাল স্টেনোসিস, প্রচুর আছে স্যার। এইটা একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশন যাদের, এদের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আহ, অনেক আগের থেকে ডায়াগনোসিস হওয়া সম্ভব ছিল, কিন্তু ওরা লেট প্রেজেন্টেশন কেসগুলো, অনেক পরে ওরা যখন এক্সট্রিম হয়ে যায়, শ্বাসকষ্ট, তারপরে শরীরে পানি নামা যখন খুব বেশি হয়ে যাচ্ছে, তখন ওরা প্রেজেন্ট করে। কারণ অনেক লেটেই আসে। এমনও হয় যে একটা কনজেনিটাল কেস 55-60 বছরে ডায়াগনোসিস হইলো, একটা মাল্টিপ্লেসিস কেস 60 বছরে ডায়াগনোসিস হইলো, এরকমও স্যার হয়। কারণ ওই হাই সোশিও ইকোনমিক কন্ডিশনে এই ভালভুলার কেস আমি দেখি নাই, খুব কম, খুবই কম। ডিজিজ এটা অনেকেই বলে, যারা আরাম আয়েশে থাকে, যারা এসি রুমে কাজ করে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম, তাদের ক্ষেত্রে বেশি। আমরা তো আসলে কি ওই যে বস্তিতে বা স্লাম এরিয়াতে কি ওরকম রোগী পাও? তো সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাস নিয়ে কথা বলছো। তোমার কাছে মানে কোন স্তর থেকে রোগীগুলা বেশি আসে? না স্যার, আমি উচ্চবিত্ত, মধ্যবিত্ত না নিম্নবিত্ত? আমি স্যার ভালভুলার কেসগুলোর কথা বলতেছিলাম স্যার। ভালভুলার কেস, অনেকে রিউমেটিজম, যেটা রিউমেটিক হার্ট ডিজিজ, একটা শব্দ আছে স্যার, রিউমেটিক ফেভার যাদের থাকে, রিউমেটিজম স্যার আপনি জানেন ভালো করে স্যার। এটা আমি ভালভুলার কেসগুলোর কথা বলতেছি। আর না, এটার কোনো আসলে ইয়ে নাই স্যার। আমরা সব শ্রেণীর পেশেন্টই পাই, তবে মিডিয়াম ক্লাস, মিডিল ক্লাস যারা, লো সোশিও কন্ডিশন, মিডিল ক্লাস, হাই ক্লাস সাধারণত কমই আসে আমাদের। গভর্নমেন্ট হসপিটালগুলোতে একটু কম আসে, কিন্তু হাই প্রোফাইলের লোকজন আসে প্রচুর। এটা সত্যি কথা যে হাই প্রোফাইলের লোকজন, অনেকের বিশ্বাস যে না, এখানে গেলে ডাক্তার পাওয়া যাবে, এবং সবচেয়ে দ্রুত, সবচেয়ে দ্রুত। কারণ এখানে যারা কাজ করে স্যার, মানে ইউ ক্যান ইমাজিন যে এরা কতটা স্কিলড এবং কতটা মানে আন্তরিক। এটা সত্যি, মানে আমি এখানে কাজ করি কিংবা আমি এখানে ডাক্তার এই জন্য না, মানে আমার মনে হয়েছে স্যার, আমি তো আরো অনেক হাসপাতালে দেখছি স্যার, এত মানে ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে আসলে, অ্যাকিউট কেস দেখতে দেখতে। কারণ খুব দ্রুত চেঞ্জ হয় হার্টের পেশেন্ট গুলো, এই কথা বলতেছি এর মধ্যেই স্যার ওই যেটা বললেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, কথা বলতেছি, প্রেশার দেখতেছি, কেমন আছেন, এর মধ্যেই। এই জন্য আমরাও ওইরকম হয়ে গেছি, যত দ্রুত সম্ভব। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কমপ্লিকেশন গুলা কি কি আসলে? মাইক্রোনিয়াল ইনফেকশন, এটা চমৎকার একটা কোশ্চেন স্যার। এটা, এই কেসগুলো এখন সবচেয়ে বেশি, আমার যেটা মনে হয়েছে, আমার স্টাডি যেটা বলে যে মায়োকার্ডিয়াল, পোস্ট মায়োকার্ডিয়াল যে কমপ্লিকেশন গুলো, এমআই নিয়ে যে পেশেন্ট গুলো আসে হসপিটাল সেটিংস, এক ধরনের কমপ্লিকেশন হয়, যেমন রাপচার আছে, ভালভ রাপচার যেটা, এটা হয়, এটা ইমিডিয়েট কেসগুলোতেই হয়। আর যে পেশেন্ট গুলো পরে এনজিওগ্রাম করব, পরে রিং পরাবো, আমি একটু দেখে নিই, একটু পয়সা জোগাড় করে নিই, এরা সাধারণত অনেক লেট করে ফেলে। অনেকে আছে যাদের চেস্ট পেইন সাবসাইড করার পরে ওষুধ পর্যন্ত বন্ধ করে দেয়, কিন্তু একবার হার্ট অ্যাটাক হওয়ার পরে এই ওষুধ আপ টু ডেথ, ইউ মাস্ট হ্যাভ কন্টিনিউ দ্য ড্রাগ আপ টু ডেথ, কোনো কথা নাই। এই ওষুধগুলোর ভিতরে অনেকগুলো ওষুধ থাকে, অ্যান্টি হাইপারটেনসিভ থাকে, তারপর কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ থাকে, হার্টের রিদম ঠিক করার জন্য ওষুধ থাকে, ফার্দার যাতে কোনো প্রকার ক্লট আর্টারিতে না জমে তার জন্য ওষুধ থাকে। এই জন্য প্রত্যেকটা ওষুধই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ওষুধই কন্টিনিউ করা উচিত। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষিত, অনেক শিক্ষিত লোকজন এই কাজগুলো করে, যে চেস্ট পেইন নাই, বুকে ব্যথা নাই, প্রেশার তো কন্ট্রোল ছিল, এটা নিয়ে 2-3 মাস খাইনি, অনেকে ডায়াবেটিসের ওষুধ পর্যন্ত বন্ধ করে দেয়, আবার গিয়ে ওই সেই আগের লাইফ শুরু করে দেয়, সেই আগের খাওয়া দাওয়া, আগের স্মোকিং। এই জন্য যে সমস্যাগুলো হয়, যে আমি আগেই যেটা বলছিলাম যে
কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি। প্রচুর এই কেসগুলো প্রচুর আছে, প্রচুর সংখ্যায় আছে। প্রথমে হার্ট ফেলিওর হয়, হার্ট অ্যাটাক, দেন হার্ট ফেলিওর, দেন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। হার্ট ফেলিওর প্রাথমিক পর্যায়ে যে একটুখানি হাঁটতেছে, শ্বাসকষ্ট শুরু হইলো, আবার ওই যে আমাদের কিছু ওষুধ আছে, ডায়াবেটিক, তারপর ল্যাসিক্স, এই ধরনের ওষুধগুলো পরে ভালো হয়ে যায়। তারপর আবার কিছুদিন কেয়ার নেয় না, তারপর আস্তে 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 হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি। এটা নর্মাল মানুষের 70-75 থাকে, এটা সুস্থ মানুষের অ্যাবোভ 60। কিন্তু পোস্ট এমআই মানে হার্ট অ্যাটাকের পরে যারা ইরেগুলার লাইফ লিড করে, যারা ওষুধ কন্টিনিউ করে না, তাদের এই ইজেকশন ফ্র্যাকশন অনেকে ম্যাক্সিমামেরই 35-40, অনেকে 25-এও নেমে যায়। এইগুলো হচ্ছে তখন তারা আর শুয়ে থাকতে পারে না, শ্বাসকষ্টের জন্য শুইতেও পারে না, সারাদিন শ্বাসকষ্ট। অনেকের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়ে যায়, বোথ সাইডের, রাইট সাইডের, লেফট সাইডের, বোথ সাইডের হার্ট ফেলিওর, পাটা ফুলে যায়। এগুলো নিয়ে প্রেজেন্ট করে প্রচুর, এবং এগুলো মানে সুস্থ করা খুব কষ্টকর, খুবই কষ্টকর। আপনি আজকে ট্রিটমেন্ট দিয়ে ভালো করে পাঠাই দিলেন, শ্বাসকষ্ট থাকলো না, 4 দিন পর আবার চলে আসলো। এই জন্য টোটাল পেশেন্টের সংখ্যা কম। এবং স্যার যে আগে যে প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে মর্টালিটি রেট নিয়ে, আমার খেয়াল আছে যে প্রথমে আপনি প্রশ্ন করছিলেন যে কার্ডিয়াক পেশেন্ট মর্টালিটি রেট কেমন। স্যার মর্টালিটি রেট এই গ্রুপটার বেশি, কিন্তু অ্যাকিউট কেস যেগুলো আল্লাহ না করুক, মানে যেগুলোর আসলে হায়াত আছে, সেগুলো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, এবং এই ক্ষেত্রে মর্টালিটি রেট খুবই কম। একটা পেশেন্ট যখন অ্যান্টিঅ্যারিথমিক তো ড্রাগ না খায়। বুলবুল, আমরা তো স্যার করোনার সাথে আছি এখন। করোনা আমাদের সাথে আছে, করোনার সেকেন্ড ওয়েভে আমরা আছি। এই করোনাকালীন সময়ে হৃদরোগীরা কি চিকিৎসা ব্যাহত হচ্ছে তোমাদের এখানে? স্যার আমরা মনে হয় আরো বেশি অ্যাক্টিভ, নর্মাল করোনা ফেজের চেয়ে এখন আমরা আরো বেশি অ্যাক্টিভ স্যার। আচ্ছা, আমাদের প্রায় 20% ডাক্তার অ্যাফেক্টেড, ওদের কাজগুলো আমরা করতেছি। আমরা কখনোই বুঝতে দেই নাই যে এই জায়গাটুকু আইসোলেটেড করতে হবে, এই জায়গাটুকুর কোয়ারেন্টাইন দরকার, কিংবা কোনো ডাক্তারের কোয়ারেন্টাইন করা দরকার, আমাদের কখনো মনে হয় না। সবাই, কেউ জানেও না, হয়তো আমি পরীক্ষা করিনি বলে আমি নেগেটিভ, এটা আমি বলতে পারবো না, কারণ আমার সিমটম ছিল, আমি কাজ করে যাচ্ছি। আমি মানে আমি বলতে পারি স্যার যে কেউ ইচ্ছা করে একটা দিনও অফিস ত্যাগ করে নাই। আমরা আরো বেশি অ্যাক্টিভ। আইসোলেশন ওয়ার্ড একটা আছে, আমাদের আইসোলেশন ওয়ার্ড করা আছে, কিন্তু এত বেশি করে স্যার আসলে পেশেন্ট, অনেক পেশেন্ট সরাসরি সিসিতে ভর্তি হচ্ছে যার করোনা পজিটিভ, তার তো আগে জীবন বাঁচাইতে হবে। সে হার্ট অ্যাটাক হয়ে আসছে, তার আগে জীবন বাঁচাইতে হবে। আপনি করোনা টেস্ট করবেন, 24 ঘন্টা পর রেজাল্ট দিবে, এতক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করা যাবে না। ওই মেজার নিয়েই আমরা কাজ করতেছি। আমরা মাস্ক এনাফ, উই হ্যাভ এনাফ মাস্ক, পিপি, প্রচুর সাপ্লাই আছে, মানে শর্ট সাপ্লাই এখনো হয় নাই। গ্লাভস বলেন, মানে কার্ডিয়াক ওই যে মানে ডাক্তারদের জন্য যেগুলো রেসপিরেটরি মাস্ক, যেগুলো সব এনাফ, কোনো সমস্যা হয় নাই। পিপি এখনো এনাফ, এবং সবচেয়ে ভালো কোয়ালিটির গুলো আসছে স্যার। কেমন রেট কেমন, মানে স্যার পোস্ট করোনার কমপ্লিকেশন হিসেবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা কি রকম পাচ্ছ তোমরা? স্যার এইটা এই স্টাডিটা আমি বলতে পারবো না, তবে খুব বেশি না, খুব বেশি না, এটুকু যে খুব বেশি না। কারণ এত কমপ্লিকেটেড কেস আমরা পাইনি যে আগে করোনা ছিল পরে হার্ট অ্যাটাক, এত বেশি কেস আমরা পাইনি স্যার। আগে আগে হার্ট অ্যাটাক ছিল, পরে করোনা হয়েছে, তারপরেও ভালো আছে, প্রচুর পেশেন্ট আছে। কিন্তু করোনা, পোস্ট করোনা হার্ট অ্যাটাক কিংবা চেস্ট পেইন, এটা অ্যাংজাইটি আছে, অনেকের অ্যাংজাইটি আছে যে আমার হয়তো হার্টের সমস্যা হয়েছে কিংবা লাংসের সমস্যা হয়েছে। এগুলো অনেকের অ্যাংজাইটি ডেভেলপ করে, কিন্তু কার্ডিয়াক কমপ্লিকেশন এত বেশি নাই। হয়ে উঠেছে যে তুমি বলতেছো খাদ্যাভ্যাস, ধূমপানের কথা তুমি বারবার বলছো। তুমি তোমার দর্শকদের জন্য একটু নিয়ন্ত্রিত জীবন সম্বন্ধে কিছু দুটা কথা বলো। ধূম স্যার করে একদম সত্যি কথা, দুই চারটা কথা বলো। একদম সত্যি কথা বলি স্যার, একেবারে
স্যার অ্যাজ এ ডাক্তার না, অ্যাজ এ মানুষ স্যার, আমি অ্যাজ এ সোশ্যাল, আমি একজন মানুষ হিসাবে বলি স্যার, আমরা যে যাই বলি না কেন মুখে, আমরা আসলে কেউ খুব বেশি নিয়ন্ত্রিত লাইফ লিড করতে পারি না স্যার। আমরা যারা নিজেদের শিক্ষিত দাবি করি, যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ দাবি করি, তারাও না, মধ্যবিত্ত তো নাই, আর নিম্নবিত্ত যারা ডে লেবার যারা, তাদের ক্ষেত্রে তো স্যার প্রশ্নই আসে না। আমরা মানে শখ করেই অনেক কাজ করি, শখ করে সিগারেট খাই স্যার। অনেক আছে, অনেক শিক্ষিত দেখছি আমি, যে বিয়ে বাড়িতে গেল কিংবা নিজের বাড়িতে মাংস রান্না হয়েছে, একবারে 1 কেজি মাংস খেয়ে ফেলছে, চিন্তাও করে নাই কিছু। আমি রিসেন্টলি আমার সমবয়সী একজন ডাক্তারের কথা জানি, তার ওয়াইফ বাসায় ছিল না, সে 1 সপ্তাহ টানা বিরিয়ানি খাইছে, তাও স্যার ওই যে খাসির মাংসের বিরিয়ানি যেটা বলে, এবং তারপর হার্ট অ্যাটাক, তারপর ডেথ। এটা আমাদের এখানে আসছে পেশেন্টটা। এই জন্য বলি যে আসলে সবার যার যা নিজের দায়িত্ব নিজে নেওয়া উচিত। একটা অ্যাওয়ারনেস দরকার, এটা সত্যি কথা। মানে অ্যাওয়ারনেস আসলে দরকার, আমরা আমাদের চেষ্টা করে যাইতে হবে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য, এবং এটা সব ক্ষেত্র দিয়েই, গণমাধ্যম বলেন স্যার, প্রচার মাধ্যম যতগুলো আছে, ইলেকট্রনিক প্রচার মাধ্যম, পেপার, তারপর এনজিও, গভর্নমেন্ট, সবারই দায়িত্ব নিতে হবে, সবার বোঝানোর জন্য, এবং নিজেও বুঝতে হবে যে আমি কি করতেছি। মানে যেটুকু আমার, যেটুকু ইয়ে আছে, আমার যেটুকু সামর্থ্য আছে, তার মধ্যে দিয়ে আমার ট্রাই করতে হবে যে ভাই, চর্বিজাতীয় খাবার কম খাও, লবণ কম খাও, ডায়াবেটিসটা কন্ট্রোল করো, এত বেশি টেনশনের কিছু নাই। তারপরে আমরা টেনশন করি, আমরা তো অনেক কথাই বলি, পেশেন্টের সাথে অনেক কথাই বলি, তারপরেও তো আমরা টেনশন করি স্যার, তারপরেও তো আমাদের লাইফস্টাইল আসলেই ভালো না। হৃদরোগীদের জন্য, যারা হার্ট অ্যাটাকে রোগী, এই সমস্ত রোগীদের জন্য তোমার মানে ব্যায়ামের কি পরামর্শ দাও তুমি? কি ধরনের ব্যায়াম করবে? ব্যায়াম খুব বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করা আসলে সম্ভব হয় না, বিশেষ করে স্যার আমি একটুখানি বলি, এটা একটা চমৎকার কোশ্চেন, এটা একটা নাইস কোশ্চেন। এটা, এই ভুলটা সবাই করে, ডায়াবেটিক পেশেন্ট যারা, ডায়াবেটিক প্লাস ওবেস, এদের জন্য তো হাঁটা একেবারেই ফরজ, এবং প্রচুর পেশেন্ট আছে যারা এই দুইটা কাজই করতে পারে না। তাদের জন্য আমি বলবো যে ফুড হ্যাবিট মাস্ট বি চেঞ্জড। ফুড হ্যাবিটটা, আগের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। যে যে কারণে তোমার এই অসুখগুলো হয়েছে, ওইগুলো অবশ্যই বন্ধ করতে হবে। অ্যাবসলিউট ভেজিটেরিয়ান যদি হয়ে যাওয়া সম্ভব হয়, যে শুধুমাত্র সবজি ডিপেন্ডেন্ট, তাও হওয়া ভালো। ভাতের উপর চাপ কমাইতে হবে, এটা প্রথম থেকেই। চিনি জাতীয় খাবার একেবারেই কম, চিনি জাতীয় খাবার টোটালি বন্ধ। আর কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে স্যার আসলে সত্যি কথা বলতে, যে এক্সারসাইজ ওইভাবে করা সম্ভব হয় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা, আমি আগেই বলতেছিলাম যে ঠিক প্রচুর পেশেন্ট আছে, 70% উপরে পেশেন্ট হবে যারা ড্রাগ ডিসকন্টিনিউ করে। এদের জন্য রিস্ক থেকে যায়, এদের জন্য প্রচুর রিস্ক থেকে যায়। দেখা গেল যে আমি বললাম যে এই এক্সারসাইজ গুলো করেন, ওরা অতি উৎসাহী আর একটু বেশি করলো, আবার সমস্যা শুরু হলো। তো ফুড হ্যাবিটটা যত, সাধারণত মর্নিং না, সন্ধ্যার দিকে হাঁটতে বলা হয়, এবং খুব বেশি না, মানে ওইরকম সোয়েটিং কিংবা অত বেশি পালস রেট হলো না, এরকম জিনিসটা মাথায় রেখে তারপরে এক্সারসাইজ করতে হবে। তোমার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবেন, কারণ অতিরিক্ত এক্সারসাইজ হয়তোবা আহ, এই ধকলটা সে নিতে পারবে না, এই জন্য তোমরা নিষেধ করো। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিয়েছো। তুমি তোমার ইমার্জেন্সিতে থেকে যতটুকু তোমার পক্ষে সম্ভব হার্ট অ্যাটাক এবং তাৎক্ষণিক যে তুমি ম্যানেজমেন্ট, এটা সুন্দর করে বলেছো। তারপরে তোমরা ইনডোর ফ্যাসিলিটিস তোমাদের এখানে ভালো, এরকম আমরা চাইবো প্রতিটি হাসপাতালে যাতে নিজস্ব ইমার্জেন্সির ফ্যাসিলিটিস বাড়ুক, 24 ঘন্টা তোমরা ডাক্তাররা থাকো, ফ্যাসিলিটিস আছে। ঠিক আছে বুলবুল, আজকে আমরা অনুষ্ঠান মোটামুটি শেষ করব। তুমি তোমার দর্শকদের জন্য কিছু উপদেশমূলক কথা বলো, যাতে তোমার দর্শকরা এই যে রাজ টিভির মাধ্যমে যারা দেখছে, যারা এসিআই এর নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা এসিআই অনুষ্ঠানটা ফলো করছেন, তারা যেন একটু উপকৃত হয়। ধন্যবাদ স্যার, আপনার সাথে থেকে এতক্ষণ খুবই ভালো লাগলো স্যার। মানে পরিবেশটা স্যার প্রচন্ড সুন্দর, আমি এনজয় করলাম।
আমার দর্শক যারা আছেন সেটার সাথে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো, এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, আমি অনুরোধ করবো যে প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে নিজে নিতে হবে। আমি অনেকগুলো কথা বললাম, আমি অনেকগুলো কথা ভালো বললাম, পরে ভুলে গেলাম। আমি নিজেও শুনলাম না, আমি নিজেও মানলাম না। আমার মনে হয় যে যার যার জীবন তার তার, এবং প্রত্যেকটা জীবনই গুরুত্বপূর্ণ। এবং সুস্থ থাকা, আমার মনে হয় সুস্থ থাকা 100 কোটি টাকা মালিক হওয়ার চেয়েও বোধ হয় আরো বেশি সুন্দর। এবং সুস্থ থাকার জন্য যা যা করার প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে এবং সুস্থ থাকার চেষ্টা করতে হবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার বুলবুল। প্রিয় দর্শক, আপনারা আজকে ডাক্তার বুলবুলের থেকে অনেক কিছু জানতে পারলেন, যিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত আছেন এনআইসিভিডির মতো একটা গুরুত্বপূর্ণ হসপিটালে। আশার বাণী শুনিয়েছেন তিনি। তিনি বলেছেন বারবার যে ওইখানে 24 ঘন্টা ডাক্তার থাকে, 24 ঘন্টা কার্ডিয়াক ফ্যাসিলিটি আছে, মনিটরিং করার সমস্ত ইকুইপমেন্ট ওনাদের কাছে আছেন। অবশ্যই আমাদের ডাক্তাররা মানবিক, এবং তারা এই করোনার মধ্যে উনি আবার একটা জিনিস উল্লেখ করেছেন যে করোনা প্লাস কার্ডিয়াক রোগী, ওনারা কিন্তু পিছপা হচ্ছেন না ট্রিটমেন্ট দিতে। এটা অত্যন্ত সুখকর। আমরা ডাক্তাররা যদিও আজ অবধি সম্ভবত 125 বা ততোধিক ডাক্তার ইন্তেকাল করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সমস্ত ডাক্তার ভাই বোনদেরকে বলবো, আপনারা সতর্কতার সাথে মানব সেবা সেবা করে যান। প্রত্যেকটা রুগীর জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্টের রুগী তো আরো বেশি ভার্নারেবল। যারা বেঁচে থাকবে তারা যাতে সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরতে পারে, তাদের এক্সারসাইজ সম্বন্ধে উনি বলেছেন যে কার্ডিয়াক রোগীর প্রাথমিকভাবে এক্সারসাইজ অনেক বেশি করা যাবে না, হালকা এক্সারসাইজের মাধ্যমে, নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে। উনি খাদ্যাভ্যাসের কথা খুব বেশি জোর দিয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। উনি ধূমপানকে বরাবরের মতো আমাদের সবার মতো করে নিরুৎসাহিত করেছেন। ধূমপান করবেন না, উনি অ্যালকোহলের কথা এনেছেন। অ্যালকোহল থেকেও বিরত থাকতে হবে। এবং খাদ্যাভ্যাস, চর্বিযুক্ত খাবারের প্রতি উনি না সূচক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমরা আসুন নিয়ন্ত্রিত জীবন যাপন করি, টেনশন মুক্ত জীবন যাপন করি, নিজের দিকে খেয়াল রাখি এবং পরিবারের সকলের দিকে আমরা যাতে খেয়াল রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রাজ টিভির এই নিয়মিত আয়োজনে থাকবেন। এসিআই এর প্রতি সাপ্তাহিক স্বাস্থ্য সুরক্ষায় এসিআই অনুষ্ঠানে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা প্রশ্ন করবেন এবং নিজের অজানা সব প্রশ্নের উত্তরটা জেনে নেবেন। ধন্যবাদ এসিআই কে, ধন্যবাদ এমএসডি ডিপার্টমেন্টের ডক্টর সাইদুর রহমান বাবু সহ সংশ্লিষ্ট সকলকে, ধন্যবাদ রাজ টিভির সমস্ত কলাকুশলীকে এত সুন্দর একটি অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারের জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে করে। সেই পর্যন্ত